নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে স্বাগত সবাইকে। আমরা স্বপ্ন দেখি, যখন ঘুমাই স্বপ্ন দেখি, কিন্তু যখন জেগে থাকি তখন কি স্বপ্ন দেখি না? যেমন ধরুন, অবসর বসে আছি, চা খাচ্ছি, কিংবা কাজের ফাঁকেও কি আমাদের মনের মধ্যে থাকে? কত স্বপ্ন দেখে চলি, যখন জেগে থাকি তখনও কত দূর দূর চলে যায় মন। যেখানে সশরীরে যেতেও পারবো না সেখানেও চলে যায় মন। এবং প্রতিদিন প্রতিনিয়ত প্রতিটা দিনেই আমরা অজস্র স্বপ্ন দেখে থাকি জেগেও। কখনো কখনো সেগুলো বাস্তব হয়, কিন্তু আবার কখনো কখনো সেটা স্বপ্নই থেকে যায়। কেউ কেউ তা লিখে প্রকাশ করেন, যারা কবি, যারা সাহিত্যিক, তখন সাহিত্য সৃষ্টি হয়। আর সেই সাহিত্যকে, কবিতাকে যারা পড়ে শোনান, আবৃত্তি করেন, বাচিক শিল্পীরা, আবৃত্তিকাররা, তাদের প্রকাশটা আবার আরেক রকম হয়। তো আসলে আজকে আমাদের সঙ্গে আছে দুজন যারা আবৃত্তি পাঠ করবে কিংবা আমাদের আবৃত্তি করে শোনাবে, কবিতা পাঠ করবে কিংবা আবৃত্তি করে শোনাবে। চলুন একটু পরিচিত হই তাদের সঙ্গে। আছে সৃঞ্জয় দেবনাথ, শুভ সকাল। নমস্কার। আছে সৃষ্টি দেবনাথ, নমস্কার, শুভ সকাল। শুভ সকাল। আমি আগেই বলে দিয়েছি, সৃষ্টি এবং সৃঞ্জয় কবিতা খুব ভালোবাসে, কবিতা শিখছে বা পড়ছে। আমরা তো সবাই শিখতেই থাকি, তাই না? একেবারে জীবন পর্যন্ত শেখা শেষ হয় না। আছেন অলোকেশ চক্রবর্তী, নমস্কার, সুপ্রভাত। সবাইকে নিয়ে আমাদের আজকের সকালের অনুষ্ঠান আমরা শুরু করব। প্রথমে সৃঞ্জয়ের কাছে যাব না? আমি শুরু করছি প্রথমে। একদম রবীন্দ্রনাথ দিয়েই শুরু করব। আমার মনে হয় রবীন্দ্রনাথ ছাড়া শুরুই করতে পারি না আমি আবৃত্তি। তো প্রথমেই যেটা করব, গীতাঞ্জলির নির্ঝরের স্বপ্নভঙ্গ কবির একটা আত্মজাগরণমূলক কবিতা। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন। সাধরে আজিকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল, গেয়ে কল কল, তালে তালে দিব তালে। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একে কারাগার ঘোর, ভাঙ 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 কারা,
আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। আমার মনে হয় এ যেন আত্মজাগরণের, নিজেকে হ্যাঁ। জাগানোর একটা কবিতা, তাই না? আমরা যখন মুর্শে যাই কোনো কারণে, বিভিন্ন বিষয়ে আমরা তো যখন তখন আমাদের মন খারাপের একটা ব্যামো হয়ে যায়, তখন যেন মনে হয় এই কবিতাগুলো পড়লে একেবারে মন ভালো হয়ে যাবে। আবার গীতাঞ্জলির ঠিক প্রায় প্রত্যেকটা কবিতায় ঠিক ঠিক আত্ম একটা, আমরা মন খারাপ হলে এটা পড়লে নতুন ভাবে উজ্জীবিত হতে পারি। একদম উদ্দীপিত হওয়ার একটা বিশাল মন্ত্র যেন লুকিয়ে থাকে এই হ্যাঁ। কবিতাগুলোর মধ্যে। সৃঞ্জয়ের কাছে যাব। দিদি যেমন বলল, রবি ঠাকুরকে ছাড়া আমাদের কোনো জিনিসই শুরু আমরা করতে পারি না। উনি এত বড় একটা রূপ, উনি এত বড় একটা ফিগার। তো ওনার একটি বিখ্যাত কবিতা, এবং এখন বর্ষা ঋতু চলছে, তাই একটা প্রেমের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের, বর্ষার দিনে। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘ স্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি, গভীর দুঃখে দুঃখী। আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব। কেবল আঁখি দিয়ে আঁখিরও সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদি অনুভব। আধারে মিশে গেছে আর সব, বলিতে ব্যথিবে না নিজ গান, চমকি উঠিবে না নিজ প্রাণ। সে কথা আঁখি নীরে মিশিয়া যাবে ধীরে, বাদল বায়ে তার অবসান। সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ, তাহাতে এ জগতে ক্ষতি কার? নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহ কোণে। দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কি বাকার? আছে তো তার পরে 12 মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক। সে কথা কোনখানে পাবে নাশ? জগৎ চলে যাবে 12 মাস। ব্যাকুল বেগে আজি বহেবায়, বিজুলি থেকে থেকে চমকায়। যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়। এমনও ঘন ঘোর বরিশায়। আমার ভীষণ ভালো লাগার একটা কবিতা। সবাই আর হ্যাঁ, বৃষ্টির দিন এলেই এই কবিতাটা কেন জানি বেশি বেশি পড়তে ইচ্ছে করে, তাই না? বৃষ্টি একদম, মানে বৃষ্টি মানে এলেই যেন মানে পড়তে ইচ্ছে বর্ষার করে। ঋতুতে রবীন্দ্রনাথের আমার সব থেকে প্রিয় প্রেমের কবিতা। বেশ। সৃঞ্জয়, তো পড়াশোনা করছো? হ্যাঁ, আমি এখন বাইরে? বাইরে ভুবনেশ্বরে থাকি, কলেজে পড়ছি। তো ফার্স্ট ইয়ার শেষ হয়েছে, তো এই ছুটিতেই বাড়ি আসা, এবং বিগত প্রায় 2-2.5 মাস খুব ভালো ছুটি কেটেছে। বাড়িতে অনেকদিন পরে এসে কবিতার সঙ্গে আবার সবার সাথে দেখা, বন্ধুদের সাথে দেখা। তো আগরতলা শহরকে খুব মিস করছিলাম, ঠিক তো ঠিক। এসে খুব ভালো লাগলো। সেটাই মানে বলছিলাম যে পড়ার ফাঁকে কবিতা পড়ার সুযোগ হয়ে ওঠে? আগের মতো ঠিক সেইভাবে হয় না, বাট যতটুকু সময় পাই আমি কবিতা আবৃত্তি, কবিতা করার থেকেও বেশি শুনতে ভালো লাগে। তো অনেক কবিতা শুনি ইউটিউব, ফেসবুকে। আজকে অনেক বিভিন্ন শিল্পীদের প্রচুর কবিতা রয়েছে, ঠিক। তো এভাবেই ফ্রি টাইম কাটাই, তো ভালোই লাগে। আসলে ভালো বড় শিল্পী হতে গেলে কিন্তু মানে বড়
শিল্পী হতে গেলে মানে কিছু প্রকাশ করতে গেলে তো তখন বড় বড় শিল্পীদের শুনতে হয়। কবিতা শুনতে হয় এবং বিভিন্ন জন বিভিন্ন রকম করে দেখবে একটা কবিতাকেই বলেছেন অনেকভাবে, একদম তো তাদের সবার কবিতাই শুনতে হয়। আমরা যত শুনবো তত ঋদ্ধ হব। সেটাই। সৃষ্টির কাছে যাব। সৃষ্টি, আগে বলো, রথের মেলা গেল, কেমন কাটলো রথের মেলা? রথের মেলা ছোটবেলায় তো খুব ভালো কাটতো, এখন তো অন্যরকম হয়ে গেছে। আমরা যখন মানে ছোটবেলায় ছিলাম তখন দেখতাম কাঠের রথ, ছোট রথ, ছোট রথ। রথ আসছে, কলা ছুঁড়ে মারলো, ওটা একটা রথের কলার একটা আলাদা একটা ব্যাপার আছে, তাই না? ব্যাপার হ্যাঁ। আছে। কুড়িয়ে না, না, ওই যে ছুঁড়ে মেরেছে ওটা ধরতে পেরেছি, ওটা হ্যাঁ, একটা হ্যাঁ, আলাদা আলাদা আনন্দ। ব্যাপার। এখন বাড়িতে যখন কলকাতায় থাকি তখন আমি সেরকম একটা রথে যাইনি। এইবারে বাড়ি ছিলাম, এইবারেতে বাড়ির সামনেই রথ গেছে, খুবই ভালো লেগেছে। প্রচুর মানুষ চারদিক থেকে যাচ্ছে, ভালোই এটা লেগেছে। একটা দারুণ মজা না? হ্যাঁ। আর ছোট ছোট রথ তো রাস্তাঘাটে ঘুরেই বেড়াচ্ছে, কিন্তু এই যে বড় রথ যখন যাচ্ছে, হ্যাঁ। ওই তুমি যে বললে বাতাসে ছুঁড়ে মারলো, কলা ছুঁড়ে মারলো, এটা ধরার জন্য আবার ভীষণ কাড়াকাড়ি। ওটা একটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক এটা ঠিক ঠিক। ঠিক, ভীষণ ভালো। আর আমাদের ত্রিপুরার মেলাঘরের রথের মেলা কিন্তু ভীষণ বিখ্যাত, মানে হ্যাঁ। ভীষণ বড় আকারে হয় এবং এখন তো 7 দিন সমানে অনুষ্ঠান চলতে থাকে। খুব মানে একটা বিশাল ব্যাপার। পুজো আমাদের বাঙালিদের দুর্গাপূজা যেমন একটা বিশাল ব্যাপার, রথের মেলাটা রথের আজকাল মেলাও, ঠিক হ্যাঁ। তেমনই সেই, হয়ে সেই। গেছে। চলো, কি শোনাবে? রথ নিয়ে যেহেতু কথা উঠলো, রথের ব্যাপারে রথ নিয়েই একটা কবিতা করছি। কবি কুমুদরঞ্জন মল্লিকের চণ্ডালী। বৃদ্ধ খঞ্জ চণ্ডালী এক শ্রীমুখ দেখিতে রথে, একাকিনী যায় চলে ধীরে ধীরে মেদিনীপুরের পথে। দিবসে যে শুধু হাঁটে এক ক্রোশ, তাহারে কি গো দায়? গৃহ হতে দূরে 100 ক্রোশ পুরী ধাম যেতে চায়। দলে দলে চলে পুরীর যাত্রী, খোঁজ করে কে বা কার? সেই সবাকার পিছু পড়ে থাকে, চলিতে পারে না আর। রথযাত্রার যবে শুধু আর 2 দিন বাকি আছে, বহু কষ্টে সে পৌঁছিল সাঁঝে 80 কটকের কাছে। কোথা যাবি বুড়ি? পথিক অনেক শুধালো সেখানে তারে। বৃদ্ধা বলিল, চলিয়াছি বাবা চাঁদ মুখ দেখিবারে। ঈষৎ হাসিয়া কহিল সেজন, কেমনে পারিবে পুরী? রাত পোহালে যে কাল রথ খেপি, দেখিবি কেমন করি? শুনি চণ্ডালী রুষিয়া বলিল, বাকি যে এখনো পথ। কি বলিছ তুমি? রাতি পোহাইলে কেমনে চলিবে রথ? হাসিয়া পথিক বলে, তাই তো, চল তাড়াতাড়ি চল। তুই খেপি, যদি না যাইবি সেথা, রথ কে টানিবে বল? ঘুমাইল বুড়ি। রজনী প্রভাতে উঠে বলে, চলো যাই। 2টি পা তাহার বেদনা জড়িত, উঠিতে শক্তি নাই। আড়ষ্ট ব্যথা পরে না নড়িতে, তবু দিয়া হামাগুড়ি। রথেতে দেখিবে শ্রীমুখ বলিয়া, চলিতে লাগিল বুড়ি। ভক্ত কত না জুটেছে শ্রীধামে, রথযাত্রা যে আজি। কাঙালের হরি উঠেছেন রথে, অভিনব বেশে সাজি। এ কি অঘটন, এ কি হলো আজ? চলে না দেবের রথ। অযুত ভক্ত টানে রশি ধরি, করদমহীন পথ। জুড়িল হস্তি তবু যে গো রথ, তেমনি রহিল ধীর। ভাবনা ব্যাকুল প্রধান পাণ্ডা, ঝরে নয়নের নীর। ধুলার মাঝারে লুটায়ে পাণ্ডা, জানিতে পারিল ধ্যানে। প্রবল ভক্ত কে এক রথের পশ্চাৎ দিকে টানে। যাবত না ছোঁয়ে সম্মুখের রশি, সূচি করতলে তার। হাজার হস্তি রথের চক্র, নড়াতে নাড়িতে আর। বাহির হইল পাণ্ডার দল, ভক্ত অন্বেষণে। কৌপিন পরা সন্ন্যাসী যত, ধরে আনে জনে জনে।
তিলক ভূষিত নামাবলীধারী বৈষ্ণব আনে ধরে, কাহারও পরশে সে বিরাট রথ এক তিল নাহি নরে। খুঁজিতে খুঁজিতে বহু দূরে আসি, প্রধান পাণ্ডা হায়। দেখিল খঞ্জ বৃদ্ধা জনেক পুরী অভিমুখে যায়। হামাগুড়ি দিয়া চলিয়াছে বুড়ি, পাণ্ডা শুধালো তারে, এ খর রৌদ্রে ভিক্ষার লাগে যাইবি কাহার দ্বারে? তপ্ত বালুতে পুরিতেছে পথ, আঁখি ভরে গেছে জলে। দিনু এই শিকি ফিরে গিয়ে বস ওই অসথের তলে। বুড়ি বলে, বাবা বলো কবে রথ, পয়সাতে কাজ নাই। রথেতে দেখিব শ্রীমুখ বলিয়া, রোদে চলিয়াছি তাই। শুনি ব্রাহ্মণ কাঁদিতে কাঁদিতে বৃদ্ধারে বুকে করি, পেয়েছি পেয়েছি বলিয়া ছুটিল পুরীর সড়ক ধরি। ব্যাকুল বৃদ্ধা বলে, দাও ছাড়ি বাবা গো চারাল মুই। ব্রাহ্মণ বলে, দে মা পদধূলি, গুরুর গুরু যে তুই। চকিতে দেখিল যাত্রীরা সবে জয় 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 বলে। প্রধান পাণ্ডা আসিল যে, সেই খোঁড়া বুড়ি লয়ে কোলে। অচল সে রথ চলিতে লাগিল, বুড়ি জবে দিল হাত। উল্লাসে সবে গাহিয়া উঠিল, ধন্য জগন্নাথ। শাস্ত্র নয়নে অযুত ভক্ত গাহিল ভক্তি গান। সত্যই তুমি কাঙালের হরি, ভক্তের ভগবান। সত্যই তুমি কাঙালের হরি, ভক্তের ভগবান। অসাধারণ অসাধারণ একটা কবিতা সত্যি। রথের সময়ে এই কবিতাটা আরো বেশি মনে হচ্ছে নাড়া দিল মনের মধ্যে। আর এর পরপরই বলতে ইচ্ছে করছে সেই কথাটা রবি ঠাকুরের, আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাধা সবার কাছে। তিনি তার সৃষ্টির কাছে তিনি নিজেই বাধা। ভীষণ ভালো কবিতা। সৃঞ্জা, কি শুনবো? আমার এই কবিতাটি সমস্ত মাদের অনেক না বলা কথা এবং তাদের প্রতি একটা কৃতজ্ঞতা। কবি হুমায়ুন আজাদের আমাদের মা। বাহ। আমাদের মাকে আমরা বলতাম তুমি, বাবাকে আপনি। আমাদের মা গরিব প্রজার মতো দাঁড়াতো বাবার সামনে, আর কথা বলতে গিয়ে কখনোই কথা শেষ করে উঠতে পারত না। আমাদের মাকে বাবার সামনে খড়কুটোর মতো এমন তুচ্ছ দেখাতো যে মাকে আপনি বলার কথা আমাদের কোনোদিনই মনে হয়নি। আমাদের মা আমাদের থেকে বড় ছিল, কিন্তু ছিল আমাদের সমান। আমাদের মা ছিল আমাদের শ্রেণীর, আমাদের বর্ণের, আমাদের গোত্রের। বাবা ছিলেন অনেকটা আল্লাহর মতো। তার জ্যোতি দেখলে আমরা সেজদা দিতাম। বাবা ছিলেন অনেকটা সিংহের মতো। তার ডাকে আমরা কাঁপতে থাকতাম। বাবা ছিলেন অনেকটা আড়িয়ল বিলের প্রচন্ড চিলের মতো। তার ছায়া দেখলেই মুরগির বাচ্চার মতো আমরা মায়ের ডানার নিচে লুকিয়ে পড়তাম। ছায়া সরে গেলে আবার বের হয়ে আকাশ দেখতাম। আমাদের মা ছিল অশ্রুবিন্দু, দিন রাত টলমল করত। আমাদের মা ছিল ফুলের পাপড়ি, সারা দিন ঝরে ঝরে পড়ত। আমাদের মা ছিল ধান ক্ষেত, সোনা হয়ে দিকে দিকে বিছিয়ে থাকত। আমাদের মা ছিল দুধ ভাত, তিন বেলা আমাদের পাতে ঘন হয়ে থাকত। আমাদের মা ছিল ছোট্ট পুকুর,
আমরা তাতে দিন রাত সাঁতার কাটতাম। আমাদের মার কোনো ব্যক্তিগত জীবন ছিল কিনা আমরা জানি না। আমাদের মাকে আমি কখনো বাবার আলিঙ্গনে দেখিনি। আমি জানি না মাকে জড়িয়ে ধরে বাবা কখনো চুমু খেয়েছেন কিনা। চুমু খেলে মার ঠোঁট ওরকম শুকনো থাকতো না। আমরা ছোট ছিলাম, কিন্তু বছর বছর আমরা বড় হতে থাকি। আমাদের মা বড় ছিল, কিন্তু বছর বছর মা ছোট হতে থাকে। 6 পড়ার সময়ও আমি ভয় পেয়ে মাকে জড়িয়ে ধরতাম। 7 ওঠার পর ভয় পেয়ে একদিন মা আমাকে জড়িয়ে ধরে। আমাদের মা দিন দিন ছোট হতে থাকে। আমাদের মা দিন দিন ভয় পেতে থাকে। আমাদের মা আর ফুলের পাপড়ি নয়, সারাদিন ঝরে পড়ে না। আমাদের মা আর দুধ ভাত নয়, আমরা আর দুধ ভাত পছন্দ করি না। আমাদের মা আর ধান ক্ষেত নয়, সোনা হয়ে বিছিয়ে থাকে না। আমাদের মা আর ছোট্ট পুকুর নয়, পুকুরে সাঁতার কাটতে আমরা কবে ভুলে গেছি। কিন্তু আমাদের মা আজ অশ্রুবিন্দু। গ্রাম থেকে নগর পর্যন্ত আমাদের মা আজও টলমল করে। গ্রাম থেকে নগর পর্যন্ত আমাদের মা আজও টলমল করে। অসাধারণ কবিতা, অসাধারণ কথাগুলো, ভীষণ ভালো। সত্যি সমস্ত মায়েদের একই কথা, হ্যাঁ, সমস্ত মায়েদের জন্য একই অনেক কথা। না বলা কথা, এবং ঠিক আমরা আমাদের মাদের যেটা কখনো বলতেও পারি না, বা তাদের কষ্টটা তারা আমাদের বলতে পারে না, সেটা কবি খুব সুন্দরভাবে সুন্দর কবিতায় করে লিখেছেন। লিখেছেন। এবং এই যে পরিবর্তন, ছেলে মেয়েদের বড় হওয়ার সঙ্গে সঙ্গে যে মায়েরা ছোট হতে থাকেন, সেই এই বিষয়টাকে সুন্দর করে লিখেছেন, তাই না? অসাধারণ। আচ্ছা, সেই সঙ্গে এটা তো সব মায়েদের জন্য হলো, তোমার মায়ের জন্য কিছু বলো। কি তোমার মার জন্য কিছু বলো, কেমন তোমার মা তোমার কাছে? কি বলে এটা বলা খুব মুশকিল, এক তাই না? কথায় পৃথিবী। হ্যাঁ, আমার একদম। মা আমার পৃথিবী, আমার দুনিয়া। বাহ, মার অনেক কষ্ট আমি চোখে দেখেছি, কিন্তু কখনো বলতে পারিনি। বাট সমস্ত ছেলের মতোই আমি চেষ্টা করব আমার মাকে সব যে কষ্ট আমার মা আমার পেছনে করেছেন সেটা ফিরিয়ে দিতে। এবং এখন অবধি আমার কবিতার এত দূর যেই জার্নি, এটার পেছনে সব থেকে বেশি যার কৃতজ্ঞতা সেটা আমার মায়ের। বাহ, ভীষণ সুন্দর করে সাজিয়ে বললে। প্রথম ওয়ার্ডটাতেই মানে মা ভীষণ খুশি হয়ে যাবেন, নিশ্চয়ই দেখছেন অনুষ্ঠান। 100% দেখছি। তো এটা সব মায়েদের জন্যই আর কি, ছেলেদের এই কথাটুকুই অনেক যথেষ্ট। এইটুকু যে ফিল করতে পারছো মার জন্য, অনুভব করতে পারছো মার জন্য, এটাই অনেক মার কাছে পাওয়া। সত্যি খুব ভালো লাগলো। এবার একটু শুনে নেব কবিতা। এখন এই কবিতাটা খুব পছন্দের একটা কবিতা, আর বিগত কতদিন ধরে অনেকের মুখে কবিতাটা বারবার শুনছি। তো যখন ভাবছিলাম যে অনুষ্ঠানে কি কি কবিতা করব, এই কবিতাটা মাথায় এসছে। আর সুনীল গঙ্গোপাধ্যায় আমার খুব প্রিয় একজন কবি, তো সুনীল গঙ্গোপাধ্যায়ের শুধু কবিতার জন্য। বাহ, শুধু কবিতার জন্যই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য অপলক মুখশ্রীর শান্তি এক ঝলক, শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এত রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত, শুধু কবিতার জন্য আরো দীর্ঘদিন
বেঁচে থাকতে লোভ হয়, মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা। শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। ভীষণ ভালো একটা কবিতার কবিতার জন্য কবিতা, মানে কবিতাটা হয়েছে আর কি। আমার মনে হয় মানে যারাই কবিতা পাঠ করে বা পড়তে ভালোবাসে তাদের প্রত্যেকের কাছে এই কবিতাটা খুব ঠিক, পছন্দের। ঠিক। আমরা শুনবো আরো কবিতা, কিন্তু নিতে হবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পরে আবার ফিরে আসছি, সঙ্গে থাকবে। ফিরে এলাম বিরতির পরে। আমরা আছি সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে। আমাদের সঙ্গে আছে সৃঞ্জয় এবং সৃষ্টি। কি শোনাবে এবার? যেহেতু বর্ষা চলছে তো আমরা এখন একটি দ্বৈত পরিবেশনা করব কবি জয় গোস্বামীর মেঘবালিকার জন্য রূপকথা। বাহ, খুব ভালো একটা কবিতা। হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন। মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল, শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না আর, ও সব বাজে। আমি বললাম তোমার জন্যে নতুন করে লিখবো তবে। সে বলল, সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্যে লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়ে দেখি চেনা মুখ তো একটিও নেই তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্য রকম। এগিয়ে গিয়ে বলি তাকেই, তুমি কি সেই মেঘবালিকা, তুমি কি সেই? সে বলেছে, মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল, সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায় গাছের তলায়। বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্য। এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও, ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমি যাও, মন দাওকে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে। সঙ্গী শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো। 2-1 মুঠো ধুলো বালি, যখন যারা আসবে মনে তাদের লিখব, লিখেই যাব।
এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথার, সে রূপকথা আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা পাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো পাতার উপর, আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত, এ গাছ ও গাছ উড়ছে পাখি, বলছে পাখি, এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি। কবির জন্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনো দিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোরা মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। ভীষণ ভালো একটা কবিতা শুনলাম। আসলে বৃষ্টির দিনে বৃষ্টির কবিতা না শুনলে যেন ভালো লাগে না। না। আমার বৃষ্টির বর্ষাকাল শুরু হলেই এই কবিতাটা মনে পড়ে। সৃষ্টি পড়ে এসেছে একেবারে বৃষ্টির হ্যাঁ, আমি পোশাক। মিলিয়েই পড়ি। ঠিক ঠিক, সৃঞ্জয় পড়লে একেবারে ঠিকঠাক হয়ে যেত আর কি, একেবারে। এবার আমরা কি শুনবো? বৃষ্টিতেই থাকবো? বৃষ্টি না, ঠিক মেঘে, মেঘ পাহাড়ে থাকছি, যাই হোক, প্রেমের কবিতাতে যাই হোক, থাকছি। সেই মেঘ পাহাড় প্রেম সব একাকার একাকার, হ্যাঁ। আর বৃষ্টি মানেই দেখবে প্রেমের কবিতা হয়ে যায় না? হ্যাঁ। বৃষ্টির সঙ্গে প্রেমের একটা কি জানি না কি সম্পর্ক। বৃষ্টি এলেই বিরহ বেশি জাগে, বিরহ কবিদের বা জাগে। সবার মনে, কবিদের মনে তো জাগবে। হ্যাঁ। তারাও লিখে ফেলেন অনেক কবিতা। আবার প্রেমের আনন্দও যায়, হ্যাঁ হ্যাঁ, সব ঠিক, একসাথে। ঠিক ঠিক, একেবারে। তো এখন পূর্ণেন্দু পত্রীর সেই গল্পটা। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জঘঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, উঠ ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনোদিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো তীরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভিতরে থই থই করছে শত জল, ঝর্ণার জল। একের পর এক আমরা বৃষ্টি মেঘের কবিতা শুনছি। আচ্ছা, সৃঞ্জয়কে জিজ্ঞেস করেছিলাম, সৃষ্টিকে জিজ্ঞেস করা হয়নি, যে এই যে
কবিতা পড়ছো, কবিতার প্রতি ভালো লাগা, সেটা কি মা না বাবা, পেছনে কার হাত ছিল? মানে বাবা ছোটবেলায় নিশ্চয়ই নিজে নিজে মানে নিজের না, ইচ্ছে একদমই ছিল না? আমি আগরতলায় ছোটবেলায় থাকতাম না, আমরা থাকতাম নর্থ ত্রিপুরার দিকে। তো আমরা যেই জায়গায় থাকতাম সেখানে কবিতা আবৃত্তি, মানে কবিতা যে পাঠ করা যায় স্টেজে, এটা আমাদের ধারণাই ছিল না। মানে আমরা কখনো জানতামই না যে বাবা কবিতা এইভাবেও পাঠ করা যায়, ওই মুখস্থ করে বলে দেওয়া এটা জানি, শিখতে হয় যে হ্যাঁ, সেটা মানে বিষয় জানতামই ছিল না। না। এবারে আমার বাবার ইচ্ছে ছিল যে বাংলা ভাষা প্রত্যেকটা শব্দ একদম স্পষ্টভাবে যাতে উচ্চারণ করতে পারি। তো বাবাই খোঁজ পেয়েছে, বাবা তারপর জোর করে ভর্তি করিয়ে দিল। কিন্তু ছোটবেলায় আমার একদম কবিতা পড়তে ভালো লাগতো না। এই প্রত্যেকদিন যাচ্ছি, এই মুখস্থ করতে হচ্ছে, কি করব এসব দিয়ে, একদম ভালো লাগতো না। এটা বোধহয় হয় ছোটবেলায়। হ্যাঁ, মানে এটা কি কি করব এত আমি, বেশি কবিতা মুখস্থ দিয়ে? টুখস্থ করাটা মানে এরকম এটা ভালো ছিল। লাগে না। তারপর আস্তে আস্তে একটু বড় হতে 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 যখন আস্তে আস্তে কবিতার অর্থ বুঝতে পারলাম, একদম। সেরকম আস্তে আস্তে যে মনে হচ্ছে না, কবিতাটা আসলে করা যায়, আজীবন কবিতার সাথে থাকা যায়, বন্ধুত্ব হয়ে যায় না? বন্ধুত্ব হয়ে গেছে, এখন আর কবিতা ছাড়া থাকতে পারি না। একদম একদম। তো বাবার জন্য কিছু বলো। সৃঞ্জয় মার জন্য বলেছে, তুমি বাবার জন্য বলো। তুমি বলেছো বাবা মানে কবিতার দিকে ধাবিত হ্যাঁ, হওয়ার পেছনে বাবা আমার, মানে আমি নাচ গান যা কিছুই সব আমার বাবার জন্য। মানে নাচেও বাবা জোর করিয়ে ভর্তি করিয়ে দিয়েছে, গানে যদিও জোর করেনি, বাবা গান গাইতো, আমার মনে হলো যে না আমিও হারমোনিয়াম বাজাতে পারবো, ভর্তি হয়ে গেলাম। কবিতাটা একটু পরে, মানে একদম অবুঝ বয়স থেকে নাচ গান শুরু হয়েছে, কিন্তু কবিতাটা বুঝতে পারার বয়স থেকে শুরু হয়েছে। তো আজকে যে এই যে এখানে বসে আছি বা মঞ্চে যাচ্ছি, পুরোটাই আমার বাবার জন্য। প্রত্যেকটা মঞ্চে আমি যাচ্ছি আমার বাবার জন্যে। কলকাতায় যখন কোনো প্রোগ্রাম করছি, আমার হ্যাঁ এটা মনে হয় যে এখন বড় হয়ে গেছি, তো এখন প্রত্যেকটা প্রোগ্রামে আর বাবা মা যেতে পারে না, এটা আমার একটা আফসোস থাকে। ছোটবেলায় সবসময় হাত ধরে নিয়ে যেত। তো আমি চাই এর পরে যত অনুষ্ঠান হোক আমার বাবা যাতে দেখতে পারে। বাহ, আজকে নিশ্চয়ই শুনছে। হ্যাঁ, তবে আমাকে দিয়ে একটা গেল একটা একটা কিন্তু একেবারে। একটা কিন্তু বিশেষ ব্যাপার আছে এখানে। সৃঞ্জয় মার জন্য বললো, তুমি বাবার জন্য। আর যাদের জন্য বাকি রইলো, মানে তোমার বাবা এবং তোমার মা, মা। তাদেরকেও এনারা দুজনই খুব ভালোবাসেন আমি জানি। হ্যাঁ, আমার মা বলা তো হলো না। সাপোর্ট সিস্টেম, মানে বাবা যে নিয়ে যাচ্ছে, মা হলো বাড়িতে সেই সাপোর্ট ঠিক সিস্টেম। ঠিক, একেবারে ঠিক। আর সময় মতো খাবারটা হাতে তুলে হ্যাঁ। দেওয়া, তুমি বেরিয়ে যাচ্ছ, এর আগে তোমাকে তৈরি করে দেওয়া, এটা তো হ্যাঁ, মাই করে হ্যাঁ, থাকেন, এই তাই তো না? আজকেও তৈরি করে দিল, বাবা নিয়ে এলো। কিংবা সৃঞ্জয়ের ব্যাপারেও হয়তো ঠিক হ্যাঁ, সেভাবে। একদমই তাই, একদমই তাই। ওই যে বলার জন্য আসলে দুজনেরই একেবারে হ্যাঁ। একেবারে এটা মানে বলার মা বাবার অপেক্ষায় অবদান রাখে। তো সব থেকে বেশি সবার একদম, জীবনে। একদম এটা সেটা মানতেই হবে। সেই। এবং আমরা যত বড়ই হই না কেন, এই কথাটা যেন আমাদের মাথায় সবার থাকে যে আমাদের পেছনে, এইটুকু আসার পেছনে শিক্ষক শিক্ষিকা এবং বাবা মায়ের ভূমিকা বিশাল বড় থাকে। হুম। তারপরে আমরা বড় হই একটু একটু হ্যাঁ। করে। সৃঞ্জয় কি শোনাবে বলো। এবার আমার আরেকজন খুব প্রিয় কবি জীবনানন্দ দাশের একটি প্রেমের কবিতা। প্রেম ঠিক নয়, একটু প্রেম এবং বিরহের কবিতা, আমি যদি হতাম। আমি যদি হতাম বনহংস, বনহংসী হতে যদি তুমি, কোনো এক দিগন্তের জলশিরি নদীর ধারে, ধান ক্ষেতের কাছে, ছিপছিপে স্বরের ভিতর এক নিরালা নীড়ে, তাহলে আজ এই ফাল্গুনের রাতে ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে আকাশের রূপালী শস্যের ভিতর গা ভাসিয়ে দিতাম। তোমার পাখনায় আমার পালক, আমার পাখায় তোমার রক্তের স্পন্দন, নীল আকাশে খই ক্ষেতের সোনালী ফুলের মতো অজস্র তারা, শিরীষ বনের সবুজ রোমশ নীড়ে, সোনার ডিমের মতো ফাল্গুনের চাঁদ, হয়তো গুলির শব্দ, আমাদের তীর্যক গতি স্রোত, আমাদের পাখায় পিস্টনের উল্লাস,
আমাদের কণ্ঠে উত্তর হাওয়ার গান। হয়তো গুলির শব্দ আবার, আমাদের স্তব্ধতা, আমাদের শান্তি, আজকের জীবনের এই টুকরো টুকরো মৃত্যু আর থাকতো না, থাকতো না। আজকের জীবনের টুকরো টুকরো সাধের ব্যর্থতা ও অন্ধকার। আমি যদি বনহংস হতাম, বনহংসী হতে যদি তুমি, কোনো এক দিগন্তের জল সিঁড়ি নদীর ধারে, ধান ক্ষেতের কাছে। ভালো একটা কবিতা, ভীষণ ভীষণ ভালো, ভীষণ একদম। ভালো। এইসব কবিতা মানে পড়লে, কথাগুলো পড়লে পরে না কিছুক্ষণ মনে হয় চুপ করে বসে থাকি। সেই কথাটা জীবনানন্দের প্রত্যেকটা কবিতাই একদম বাংলার একেবারে, আমার মনে হয় কি জানো তো, বাংলার রূপ দেখতে গেলে জীবনানন্দের কবিতাটা পড়লেই হবে। পড়তেই হবে। প্রকৃতিকে এত সুন্দরভাবে চোখের সামনে একেবারে। এমন কবি কোনো লিখেছেন, কবিতা মানে নেই। এই যে জীবনানন্দের অসাধারণ। কবিতাই প্রথম পেয়েছি যে যে জলের গন্ধ। হ্যাঁ, তো এই বিষয়টা একটা আমরা কিন্তু পাই, কিন্তু ওইভাবে তো ভাবি না। হ্যাঁ, জীবনানন্দের কথায় মানে কবিতা পড়ে আমার মনে হচ্ছে হ্যাঁ, জলের তো একটা গন্ধ আছে। পুকুর পাশ দিয়ে যখন যাবে তখন কিন্তু একটা গন্ধ থাকে। গন্ধ আছে। সেই, এবং সেই। এই ধরনের আরো ছোট ছোট জিনিসগুলো প্রকৃতি, ঘাস নিয়ে লিখেছেন। শালিকের সেই সরু ঠ্যাং নিয়ে লিখেছেন। এমন সুন্দর কথা সব। মানে একটা ডুমুর গাছের পাতাকে উনি যেভাবে বর্ণনা করেছেন, মানে ডুমুরের সত্যি। পাতার নিচে সেই পাখির বসে থাকা, মানে বললে অসাধারণ। শেষ হবে না, তাই না? সমস্ত কিছু এত সুন্দর একদম করে নিবিড় ভাবে প্রকৃতিকে, দেখেছেন, উপলব্ধি করতে প্রকৃতিকে পেরেছেন। কতটা উপলব্ধি করতে পারলে এইভাবে প্রকাশ করা যায় সেটা বলো। আমরা পড়ে মানে ধন্য ধন্য করছি, তাই না? হ্যাঁ। তিনি তো লিখেছেন, লিখে গেছেন সমানে। চলো, কি শোনাবে? এখন প্রেম, প্রেম বলবো না ঠিক, প্রেমের সাথে যুক্ত তসলিমা নাসরিনের কবিতা মুক্তি। যদি ভুলে যাবার হয় ভুলে যাও, দূরে বসে বসে মোবাইলে ইমেলে হঠাৎ হঠাৎ জ্বালিও না, দূরে বসে বসে নীরবতার বরফ ছুঁড়ে ছুঁড়ে এভাবে বিরক্তও করো না। ভুলে গেলে এইটুকু অন্তত বুঝবো ভুলে গেছো। ভুলে গেলে পা কামড়ে রাখা জুতোগুলো খুলে একটু খালি পায়ে হাঁটবো। ভুলে গেলে অপেক্ষার কাপড় চোপড় খুলে একটু স্নান করব। ভুলে গেলে পুরনো গানগুলো আবার বাজাবো। ভুলে গেলে সবগুলো জানলা খুলে একটু এলোমেলো শোবো। রোদ বা জ্যোৎস্না এসে শরীরময় লুকোচুরি খেলুক, আমি না হয় ঘুমোবো করেও নিশ্চিন্তের একটুখানি ঘুমোতে পারি না কত দীর্ঘদিন। কেবল অপেক্ষায় গেছে, না ঘুমিয়ে গেছে, জানলায় দাঁড়িয়ে গেছে। কেউ আমাকে মনে রাখছে, কেউ আমাকে মনে মনে খুব চাইছে, সমস্তটা চাইছে। কেউ দিনে রাতে যে কোনো সময় দরজায় কড়া নাড়বে। সামনে তখন দাঁড়াতে হবে নিখুঁত, যেন চুল, যেন মুখ, যেন চোখ ঠোঁট, যেন বুক চিবুক এইমাত্র জন্মেছে, কোথাও ভাঙেনি, আঁচড় লাগেনি, ধুলোবালি ছোঁয়নি। হাসতে হবে রূপকথার রাজকন্যার মতো। তার খিদে পায় যদি, চায়ের তৃষ্ণা পায় যদি, সবকিছু হাতের কাছে রাখতে হবে নিখুঁত। ভালোবাসতে হবে নিখুঁত, নিমগ্ন হতে হবে নিখুঁত।
ক্ষুদ্র হতে হবে নিখুঁত। দুঃস্বপ্নকে কতকাল সুখ নামে ডেকে ডেকে নিজেকে ভুলিয়েছি। ভুলে যেতে হলে ভুলে যাও, বাঁচি। যত মনে রাখবে, যত চাইবে আমাকে, যত কাছে আসবে, যত বলবে ভালোবাসো, তত আমি বন্দী হতে থাকবো তোমার হৃদয়ে, তোমার জালে, তোমার পায়ের তলায়, তোমার হাতের মুঠোয়, তোমার 10 নখে। ভুলে যাও, মুখের রংচঙগুলো ধুয়ে একটু হালকা হই, একটুখানি আমি হই। কবিতা তসলিমা নাসরিনের লেখা কবিতা। তিনি লিখেনও, আবার যখন পড়েন তার কবিতাগুলো তিনি খুব যত্ন করে পড়েন। হ্যাঁ। ভীষণ আমার মনে হয় যে ভীষণ আদর করে যত্ন করে তিনি প্রকাশও করেন সেই প্রত্যেকটা কবিতাগুলো। শব্দ হ্যাঁ। অনুভব করে 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 পড়েন। হ্যাঁ। ঠিক ঠিক বলেছো, ঠিক এই কথাটাই বলছিলাম যে প্রত্যেকটা শব্দকে ধরে ধরে এত সুন্দর করে প্রকাশও করেন। হ্যাঁ। ভীষণ। আমরা শুনলাম অনেক কবিতা, কিন্তু আমাদের আজকে অনুষ্ঠান এখানেই রাখতে হবে। আমরা পরবর্তী অনুষ্ঠান দেখব। সবাই আপনারা যারা ছিলেন এভাবেই থাকবেন আমাদের পাশে। অসংখ্য ধন্যবাদ আলোকেশ দাকে এবং সৃঞ্জয় এবং সৃষ্টিকে। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব।